বাবা বিনোদ, এবার তো তুই একটা চাকরি পেয়েছিস। এবার তুই একটা বিয়ে কর। দেখতে দেখতে তোর বয়সটা অনেক হয়েছে। আমি এই বাতের ব্যথা নিয়ে একা সমস্ত কাজ করতে পারি না, একটা কেউ হলে খুব সুবিধে হয়। তোর সমস্ত বন্ধুদের কত আগে বিয়ে হয়ে গেছে। ঠিক আছে মা, এই তো সবে চাকরিটা পেয়েছি, বেতনও তেমন একটা বেশি না। বিয়ে করলে কাঁধে আরো একটা দায়িত্ব আসে। করবো বিয়ে, আমাকে আরো কিছুদিন সময় দাও। তাছাড়া এত কম বেতনে কেই বা তার মেয়েকে আমার হাতে তুলে দেবে বলো তো? তুমি একটু সবুর করো, আমি বিয়ে করব। সবাই তোর এখন চাকরিটা দেখবে, পরে বেতন। আজকালকার দিনে একটা চাকরিওয়ালার ছেলে পাওয়া অত সোজা নয়। তুই আর নিজেকে এত কমা ভাবিস না। ছেলে একটা চাকরি করা শুনলে এর বাবারা হুমড়ি খেয়ে পড়বে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। তোমার সঙ্গে কথা বলতে থাকলে আজকের বাসটাই মিস যাবে। ঠিক আছে ঠিক আছে, তোকে আর দেরি করে রাখবো না। পরের সপ্তাহে আসবি তো তুই? আমি একা থাকি না, খুব খারাপ লাগে। কেউ একজন থাকলে কথা বলে সময় কাটানো যায়। হ্যাঁ হ্যাঁ, মাথায় আছে। আসবো আসবো, শনিবার আসবো। এই হলো বিনোদ। ছোটবেলার বাবাকে হারিয়েছি। কাকু জেঠুরা বিনোদদের ঠকিয়ে বাড়ি ছাড়া সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে দেয়। এই বাড়িটা বিনোদের বাবার নামে হওয়া এই বাড়িটা তাদেরই থেকে যায়। বিনোদ অনেক কষ্টে শহরের এই অফিসে দারোয়ানের কাজ পেয়েছি, তাই সে গ্রামের মাকে ছেড়ে এই শহরে একাই থাকতো। কি গো দিদি, একা একা বসে আছো? তা তোমার ছেলে এ সপ্তাহে আসেনি? ছেলের তো বয়স অনেক হলো, একটা তো চাকরি করে। এবার তো ছেলেকে বিয়ে করিয়ে নাও, বেশি বয়স হয়ে গেলে মেয়েই পাবে না। হ্যাঁ, বিয়ে করতে তো বলেছিলাম ছেলেকে। ছেলেটা না রাজি হচ্ছে না মোটেও, বলছে এই বেতনে কে আর মেয়ে দেবে ওকে, আর একটু বেতনটা বাড়ুক তারপর বিয়ে করবে। বিয়ে করলে তো আরো সুবিধে হবে। চাকরি আল্লাহ ছেলে নিবে, মেয়ের বাড়ি থেকে তো কিছু না কিছু দেবে। বেতন আবার কমের কি আছে? ছেলে একটা ভালো চাকরি করে, এই যথেষ্ট নয়? বেতনও কম। ছেলেকে তো আবার বেশি জোরও করতে পারছি না। মত না নিয়ে জোর করে বিয়ে করে দিলে ছেলে যদি আবার বউ নিয়ে সেখানে চলে যায়, তখন আমার কি হবে? কি, বউ নিয়ে সেখানে যাবে কেন? এখানে বয়স্ক মা আছে, মার কাজকর্ম কে করবে শুনি? তোমারও তো বয়স হচ্ছে। শোনো দিদি, একটা ভালো মেয়ে আছে, ছেলেকে বোঝাও। যদি বিয়ে করতে চায়, ছেলের বাবা অনেক টাকা পয়সাও দেবে। ঠিক আছে, পরের সপ্তাহে এলে বলবো খন। যদি রাজি হয় আমি তোমাকে জানাম। আমি তাহলে আসি, অনেক সন্ধে হয়ে এলো। বিনোদের মুখে টাকা পয়সার কথা শুনে বিনোদের মা মনে মনে টাকা পয়সার লোভ বাড়তে শুরু করে। কি বিনোদ, তুমি কিছুদিন হলো কাজে জয়েন করেছো, কাজটা খুব মন দিয়ে করবে। অযথা বাইরের কোনো লোককে ভেতরে ঢুকতে দিবে না। ও, আমার একজন খাবার নিয়ে আসবে, তুমি আসার পারমিশন দিও। কিছুক্ষণ পর কবিতা আসে খাওয়ারের টিফিন নিয়ে। বিনোদ তাকে যাওয়ার জন্য বলে, আর সেখানেই বিনোদ প্রথম কবিতাকে দেখে। কবিতা হলো ম্যাডামের কাজের মেয়ে। কি দিদি, তুমি রোজ রোজ টিফিন আনতে ভুলে যাও। আমি রোজ রোজ তোমার জন্য গরম খাবার বানাই, আর রোজ রোজ তুমি টিফিন আনতে ভুলে যাও। ঠিক আছে কবিতা, আমি যখন নিয়ে আসতে ভুলে যাই টিফিন, তাহলে এখানে আমি অর্ডার করে খেয়ে নেব। তোকে এত কষ্ট করে এখানে আসতে কে বলেছে? কি দিদি, আমি থাকতে তুমি বাইরের খাবার খাবে? আমি তো জানি তুমি ঘরের খাবার খেতে কত ভালোবাসো। ঠিক আছে, আমি খেয়ে নেব, তুই এবার বাড়ি যা। তুই সকাল থেকে অনেক কাজ করেছিস, এবার রেস্ট নি বাড়িতে গিয়ে। কবিতা ছোটবেলা থেকেই ম্যাডামের বাড়িতে কাজ করে, ম্যাডামের খুব যত্ন আত্তি করে। ম্যাডামও ওকে খুব ভালোবাসি। কবিতার নিজের কেউ নেই, তাই ওকে একা রেখে ম্যাডাম বদলি নিতেও পারছিল না। এইভাবে রোজ কবিতা ম্যাডামের জন্য টিফিন নিয়ে আসতো, আর রোজ দুজনে দুজনের সঙ্গে দেখা হতো। বিনোদের খুব ভালো লাগতো কবিতাকে। এদিকে কবিতাও লাজুক চোখে বিনোদের দিকে তাকাতো। কিছুদিন এরকম যেতে যেতে তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো। আমি বিনোদ, এখানে কাজ করি। তুমি রোজ ম্যাডামের খাবার বাড়ি থেকে এত দূর হেঁটে হেঁটে আসো, তোমার কষ্ট হয় না? আমি কবিতা। হ্যাঁ হ্যাঁ, আমি রোজ হেঁটে হেঁটে এখানে আসি। আমি ছোটবেলা থেকে কাজ করে বড় হয়েছি, আমার আবার কষ্ট কি? তবে ম্যাডাম আমাকে খুব ভালোবাসে, উনি আসতে না বলেন। তাহলে তুমি ম্যাডামের কথা শোনো না কেন? তুমি ছাতা নিয়ে আসোনি কেন? এত রোদ, মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে গেলে। তুমিও তো রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকো, তোমার কষ্ট হয়? আরে এটা তো আমার ডিউটি, এর জন্য আমি পারিশ্রমিক পাই। কিন্তু তুমি তো এর জন্য পারিশ্রমিক পাও না।
এটা তো তোমার এক্সট্রা কাজ। রোজ মনে করি ম্যাডামের হাতে টিফিনটা ধরিয়ে দিলেই হোক। পারিশ্রমিক পাই না তো কি হয়েছে, দিন দুবেলা পেট ভরে খেতে তো পাই, আর ম্যাডামের ভালোবাসা তো পাই। এইভাবে রোজ তারা একে অপরের সঙ্গে কথা বলতো। এইভাবে ধীরে ধীরে ভালো লাগাটা ভালোবাসাতে পরিণত হলো। প্রতি সপ্তাহেতে বিনোদ বাড়ি ফিরে। দারুণ হয়েছে। মিনতি কাকি বলছিল ওনাতে একটা মেয়ে আছে, মেয়ের বাবা খুব বড় লোক, চাকরিওয়ালা ছেলে পেলে অনেক টাকা দেবে বলেছে। বিয়ে করবি খোকা? কেন মা, তুমি কি খেতে পারছো না? ছোট হোক, আমি তো একটা চাকরি করি, তাহলে টাকা নিয়ে মেয়েকে বিয়ে করতে হবে কেন? তুমি বরং কাকিকে বলে দিবে এখন আমার জন্য মেয়ে দেখতে হবে না, আমি এখন বিয়ে করব না। কেন রে খোকা, টাকা নিতে অসুবিধা কিসের? আমিও তো তোকে কষ্ট করে লেখাপড়া করিয়েছি, চাকরিওয়ালা ছেলে দিচ্ছি, টাকা নেব না? তো সব দিকে বেশি বাড়াবাড়ি। মা, তুমি যদি দিন দিন এরকম করো তাহলে আমি আর প্রতি সপ্তাহে বাড়ি আসবো না। আমি তোমার কথা ভেবে প্রত্যেক সপ্তাহে বাড়ি আসি, আমারও তো কষ্ট হয়। ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন তোকে বিয়ের কথা বলবো না। আমি সারাদিন একা থাকি, আমারও ভালো লাগে না কাজ করতে। সারাদিন কাজের পরে রাতে এই বাতের ব্যথা, কবে যে তুই আমার কষ্টটা বুঝবি? এদিকে রোজ রোজ কবিতা বিনোদের সঙ্গে কথা বলতো। বিনোদেরও কবিতার সঙ্গে কথা বলতে ভালো লাগতো। বেশ কিছুদিন ধরে ম্যাডাম লক্ষ্য করছিল তাদের এই রকম কথাবার্তা বলা। তাই বেশি দেরি না করে বিনোদের ডাক পড়ে ম্যাডামের ঘরে। হ্যাঁ ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? আমি তোমার আর কবিতার ব্যাপারে কথা বলতে চাই। অনেকদিন ধরে লক্ষ্য করছি তোমাদেরকে এইভাবে কথা বলতে। তুমি কি কবিতাকে পছন্দ করো? ওর তো ছোটবেলা থেকে কেউ নেই, ও আমাদের বাড়িতেই মানুষ, তাই আমি ওকে ছেড়ে ট্রান্সফার নিতেও পারছি না। ওকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ ম্যাডাম, আমি সব জানি। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নেই, মার বয়স হয়েছে, একা থাকে, তাই রাত্রিভিত্তিক কোনো অসুবিধা হোক কোনো করুক, সেই জন্য আমার বিয়ে করাটা খুব জরুরি। আর আমারও খুব জরুরি, কবিতাকে কারোর হাতে তুলে আমি এখান থেকে ট্রান্সফার নিতে চাই। আমি বেশি দেরি করতে চাই না। আমি আগামী বৃহস্পতিবার তোমাদের বিয়ে দিতে চাই, অবশ্য তোমার কোনো যদি অসুবিধা না থাকে। না না ম্যাডাম, আমার কোনো অসুবিধা নেই। আমি ওকে একেবারে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব, মাকে সারপ্রাইজ দেব। আশা করি ওকে পেয়ে মাও খুব খুশি হবে। দেখো, ও একটু মোটাসোটা বলে ওকে কেউ পছন্দ করে না। তুমিই ওকে প্রথম পছন্দ করেছো, আবার বাড়িতে না জানিয়েও বিয়ে করছো, পরে কোনো অসুবিধা হবে না তো? না না ম্যাডাম, কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। আমার মাও খুব ভালো মনের মানুষ। মা দেখো, এ হলো কবিতা, তোমার বৌমা। আমি তোমার জন্য বৌমা নিয়ে এসেছি, তোমার কথা রেখেছি। আর তোমাকে একা একা থাকতে হবে না, আর বাতের ব্যথায় কষ্টও পেতে হবে না। বিনোদের মা অবাকের সুরে বলে, এ কি করলি তুই? আমাকে না জানিয়ে তুই বিয়ে করে নিয়ে এলি? হায় হায় রে আমার পোড়া কপাল, কত স্বপ্ন ছিল, কত আশা ছিল তোর বিয়েটা নিয়ে, সব মাটি করে দিলি রে। ভাবছিলাম কত সুন্দর টুকটুকে একটা বউ আনবো, তো তা না করে না জানিয়ে একটা কুমড়ো পটাশকে বিয়ে করে নিয়ে এলো। এবার তো পাড়ায় মুখ দেখাতে পারবো না তোর জন্য। এমন কথা কেন বলছো তুমি? ও একটু মোটা বলে ওকে খটা দিও না, ও খুব ভালো মেয়ে। সবসময় রূপ দিয়ে বিচার করো না। ও ম্যাডামের বাড়িতে কাজ করত, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি যদি ওকে মেনে না নাও, আমি তাহলে চলে যাব। তুই শেষমেশ কাজের মেয়েকে বিয়ে করলি? তোর লজ্জা করলো না? তা ওর বাবা মা ওকে কি দিয়েছে? গয়নাগাটি, টাকা পয়সা কিছুতে দেখতে পাচ্ছি না। ফ্রিতে চাকরি ছেলে দেখে গতিয়ে দিল। ভেবেছে চাকরিওয়ালা ছেলে দিচ্ছি, মেয়েকে একটু খাওয়াবে, নিজেরা তো আর খাওয়াতে পারলো না। এ তো একাই 3 জনের খাবার খাবে। তুই এত কম বেতনে সামলাতে পারবি তো? দেখ, পরে আবার এর খাওয়ার জন্য ঘর বাড়ি বন্ধক দিতে হবে। কি যে তোর রুচি কে জানে। মা, চুপ করো, তুমি কিন্তু ওকে অপমান করছো। ঠিক আছে, আমরা থাকবো না এখানে, চলে যাচ্ছি। তুমি থাকো তোমার ঘরবাড়ি নিয়ে। আমি যেমন আগে আসতাম প্রত্যেক সপ্তাহে, তেমন এসে দেখা করে যাব। না না, যাস না, এবার ঘরে আয়। ওকে না মানতে চাইলেও মানতে হবে, তা না হলে আমি তোকেই হারিয়ে ফেলবো। আমি কাল থেকে কোনো কাজ করব না, সব কিছু ওকে করতে হবে, তা না হলে ওকে আমি খেতে দেব না। কবিতা খুব দুঃখ পাচ্ছিল। কোনো কিছু প্রতিবাদ না করে সে বাড়িতে ঢুকলো। বিনোদের মা বসে বসে চিন্তা করছিল। তার ছেলের বিয়ে নিয়ে যত আশা আকাঙ্ক্ষা, কোনোটাই পূর্ণ হলো না। সে কোনো মতেই কবিতাকে মেনে নিতে পারছিল না। সুন্দর ছেলেটাকে আমার ফাঁসিয়ে বিয়ে করলো। ছেলে একবার কাজে যাক, তারপর এই মেয়েকে কি করে ঘর থেকে দূর করতে হয় তার ব্যবস্থা আমি করব।
পরের দিন সকালে উঠে কবিতা মন দিয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। শাশুড়ির কথা মতো সে ঘরের সমস্ত কাজকর্ম করে। তার কোনো রকম কষ্ট হচ্ছিল না, কারণ ছোটবেলা থেকেই তার এই সমস্ত কাজ করা অভ্যেস ছিল। ঘরের সমস্ত কাজ শেষ করার পরে কবিতা তার শাশুড়ি মায়ের বাতের ব্যথার জন্য পায়ে মালিশ করিয়ে দেয়। এত কিছু করার পরেও কবিতা তার শাশুড়ির মন পাচ্ছিল না। এদিকে কবিতাকে এরকম মায়ের সেবা করা, ঘরের সমস্ত কাজ করা দেখে বিনোদের কবিতার প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা দ্বিগুণ হতে লাগলো। আমি কবিতাকে বিয়ে করে কোনো রকম কোনো ভুল করিনি। কবিতা সত্যিই খুব ভালো মেয়ে। ভগবান দেখো, মা যেন ওকে মন থেকে মেনে নেয়। কিছুদিন ছুটি কাটিয়ে বিনোদ কাজের সূত্রে শহরে চলে আসে। বিনোদের মা এই সময়টার আশাই করছিল। কি হলো কি? কুমড়ো পটাশের মতো এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, রাতের খাওয়ার ব্যবস্থা করো। আমি ঘরেই আছি, রাতের খাবার হয়ে গেলে আমাকে ডাকবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কবিতা সমস্ত রান্নাবান্না করে শাশুড়ি মাকে খেতে ডাকে। কবিতার পাতে অত ভাত দেখে তার শাশুড়ি বলে, ও মা গো, অত ভাত এখন খাবে তুমি? এই খেয়ে খেয়ে তো এত মোটা হয়েছো, ভাত একটু কমিয়ে রাখো। না মানে বলছিলাম, অনেক কাজকর্ম করেছি তো, খুব খিদে পাচ্ছে। ঠিক আছে, আজ খেয়ে নেই, কাল থেকে কম কম করে ভাত খাবো। ওটা 3 জনের খাওয়ার। যাও, যেটা বলছি সেটা করো, ভাতটা কমিয়ে রাখো। কাল টিফিনে তুমি ওটা খেয়ে নেবে। আর তোমার বরের বেতন অত বেশি না, তাই এত এত খাবার না খেয়ে অল্প অল্প করে খাবে। তোমার খিদে মেটানোর ক্ষমতা তোমার বরের নেই, এটা মাথায় রেখো। পরের দিন বিকেলে মিনতি আসে বিনোদের মায়ের সঙ্গে দেখা করতে। কি গো দিদি, কি শুনছি? তোমার ছেলে নাকি একটা কাজের মেয়েকে বিয়ে করে এনেছে। তা তোমার ছেলের কি এই রুচি? আমার হাতে কত ভালো ভালো মেয়ে ছিল। আর কি করব মিনতি, কপালের লিখন কে খণ্ডাতে পারে বলো? কত আশা করেছিলাম ছেলেটা ধুমধাম করে বিয়ে দেব, কত সুন্দর টুকটুকে বউ আনবো, আর ছেলে দেখো কুমড়ো পটাশকে বিয়ে করে নিয়ে এসেছে। তা তোমার বৌমা বাপের বাড়ি থেকে কি নিয়ে এলো? নাকি চাকরিওয়ালা ছেলে দেখে গলায় ঝুলে পড়েছে? এইসব কাজের মেয়েরা খুব শয়তান হয়। এই চাকরিওয়ালা ছেলেদের মাথা ঘুরিয়ে দেখলে কেমন বিয়ে করে নিল। দিদি, তুমিও খাটিয়ে শোধ দোলো, একদম বুঝতে দেবে না। তাদের এইসব কথা আড়াল থেকে সব শুনতে পায় কবিতা। সে মনে মনে ভাবে এত কিছু করার পরেও সে শাশুড়ির মনই পেল না। সে এটা মেনে নিতে পারছিল না একটা বাইরের লোকের কাছে তার নামে নিন্দে করাটা। তার নামের বাজে বাজে কথা আর নিন্দেগুলো সে সহ্য করতে পারছিল না। সে তার রুমে এসে খুব কান্নাকাটি করছিল। সে এইসব কথা বিনোদকে বলে না। সে যখন খুব কান্নাকাটি করছিল তখন বিনোদের ফোন আসে। প্রথমে সে বিনোদকে কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু বিনোদ তার কথা শুনে সব বুঝতে পেরে গেছিল। বিনোদ তাকে জোর করছিল কি হয়েছে বলার জন্য। তখন কবিতা তাকে সবকিছু বলে দেয়। পরের দিন সকালে বিনোদ চলে আসে। কি রে খোকা, তুই এত সকাল সকাল? তুই কি আবার ছুটি নিয়ে চলে এলি? ও, বুঝেছি, তোর কুমড়ো পটাশ বউকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। চুপ করো মা, কি বলছে যাতা? মা, ও তোমার জন্য এত কিছু করে, ঘরের সমস্ত কাজকর্ম করে, তোমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে, তাও তুমি এভাবে কেন বলো ওকে? আমি ওকে কি বলি না বলি তুই কি করে জানলি? ও, ওই মেয়েটা বুঝি ফোনে সব ভুলভাল বুঝিয়ে তোর মাথাটা খেয়েছে, তাই তুই আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস সকাল সকাল। তা বাড়ির একটু বেশি কাজকর্ম করলে তোর বউ কি ক্ষয়ে যাবে? ছিল তো কাজের মেয়ে, সবকিছুই তো অভ্যেস আছে। বিনোদের বাড়িতে ঝগড়ার আওয়াজ শুনে পাশের বাড়ি থেকে মিনতি আর ঘর থেকে কবিতা বেরিয়ে আসে। এই মেয়েটার জন্য আমার সংসারে আগুন লেগেছে। ছেলেটা আমার কত ভালো ছিল, আমার কথা সব মেনে চলতো। আরে দিদি চুপ করো, কি হয়েছে? এই মেয়েটা আমার ছেলে আর আমার মাঝে দেওয়াল তুলে দিয়েছে। এই মেয়ে, তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে। কি হবে জানিস না? ফোনে আমার ছেলেকে সব ভুলভাল বলেছে, আমি নাকি ওকে খেতে দেই না, বাড়ির সমস্ত কাজ করাই, পাড়ায় ওর নামে নিন্দে করি। এইসব ভুলভাল শুনে ছেলেটা আমার অত দূর থেকে ছুটে এসে আমাকে কৈফিয়ত চাইছে। দেখ মিনতি, তোরাই বিচার কর। এই মেয়ে, তোমার এত বড় সাহস হয় কি করে দিদির নামে এত খারাপ খারাপ কথা বলতে? এই দিদির সঙ্গে আমরা অনেক বছর কাটিয়েছি, আমরা জানি কে কেমন। তুমি আজ এসে হঠাৎ করে যা তা বলে দিলেই আমরা মেনে নেব? আমি কিছুই বলতে যাইনি, আমি ওনাকে খুব শ্রদ্ধা ভক্তি করি। কবিতার কোনো কথা তারা শুনছিল না। আমি ওনাদের ছেলে মায়ের সম্পর্ক খারাপ করতে চাইনি।
আমি যখন আপনাদের কথাগুলো শুনছিলাম আমার খুব কান্না পাচ্ছিল। ও খুব জোর করায় আমি সব বলে দিয়েছি। কি বলেছো? কি বলেছো? আমি তোমার নামে নিন্দে করেছি? সবাইয়ের এমন ধমক দেওয়া কথা শুনে কবিতা কাঁদতে শুরু করে। ঠিক আছে, আপনাদের যখন এত অসুবিধা আমার এই মোটা শরীর নিয়ে আমাকে নিয়ে, আমি তাহলে চলে যাচ্ছি এখান থেকে, আর কোনোদিনও আসবো না। এই কথা বলে কবিতা রেগে মেগে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কবিতা, কবিতা শোনো, যেও না কবিতা। কি মা, তুমি খুশি হয়েছে তো? থাকো তুমি এ বাড়ি নিয়ে, আমিও এ বাড়ি থেকে চলে যাচ্ছি। ছুটতে ছুটতে কবিতা একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়ি থেকে ম্যাডামকে বাড়ি আসতে দেখে কবিতা অবাক হয়ে যায়। কি হয়েছে কবিতা? তুমি এভাবে ছুটছো কেন? আর একটু হলে তো গাড়ির চাকায় পিষে যেতে। কিরকম অন্যমনস্কভাবে ছুটে কেউ? কি হয়েছে? তোমার চোখ মুখ এমন লাগছে কেন? বিনোদ কোথায়? আমি তো বিনোদের বাড়িতে আসছি। তারপরে কবিতা কেঁদে কেঁদে ম্যাডামকে সব কিছু খুলে বলে। জানেন ম্যাডাম, আমি এত মোটা, তাই উনি আমাকে সহ্য করতে পারেন না। সংসারের সমস্ত কাজ করি, উনি যা বলেন তাই মেনে চলি। তবুও উনি আমাকে সবার সামনে ছোট করে। একটা বাইরের লোকের কাছেও আমাকে অপমান করতে ছাড়ে না। তাই আমি সব ছেড়ে চলে এসেছি। এই বলে কবিতা কাঁদতে শুরু করে। ম্যাডাম বুঝতে পারে এসব তারই ভুল, তাই সে বলে, কবিতা, তুমি কেন না? দেখছি আমি কি করতে পারি তোমার জন্য। একটু ঠিক করে দেখে শুনে তোমাকে কারোর হাতে তুলে দেওয়াটা উচিত ছিল। ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, যেমন আগে থাকতে তেমন। তারপর কবিতা ম্যাডামের সঙ্গে ম্যাডামের বাড়ি চলে যায়। পরের দিন অফিসে বিনোদ আসে। কবিতা, তুমি এখানে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। প্লিজ কবিতা, তুমি এভাবে রাগ করে থেকো না। থামো বিনোদ, আমি তো কবিতার ব্যাপারে সমস্ত কথা তোমাকে খুলে বলেছিলাম। আমি সবকিছু জেনে শুনে ওকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি এও বলেছিলাম তুমি না জানিয়ে বিয়ে করছো, কিছু হবে না তো? তুমি আমাকে কথা দিয়েছিলে কিছুই হবে না। তাহলে এসব কি? তোমার মা খুব ভালো যে, এই তার নমুনা? সরি ম্যাডাম, কিন্তু আমি তো কবিতাকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি জানি সব দোষ মায়ের, কিন্তু আমি কি করব বলুন? আমি তো ওর হয়েই কথা বলতে গিয়েছিলাম। দিদি, আমি আর ও বাড়িতে ফিরবো না। তাহলে এখন কি করবে? কবিতাকে নিয়ে এখানেই থাকবে? না ম্যাডাম, ওটা তো করতে পারবো না। আমার মায়ের বয়স হয়েছে, আমার তো বাবা নেই। মাই কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি কিছুতেই মায়ের ভুলটা বুঝিয়ে দিতে পারছি না। আমি চাই কবিতা, মা সবাই একসঙ্গে থাকুক। বুঝতে পেরেছি তোমার কথা। তোমার মাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান এসেছে আমার মাথায়। দেখি চেষ্টা করে এমন করে তোমার মাকে সোজা পথে আনা যায় কিনা। কি রে খোকা, এসেছিস? তুই যে সেই রাগ করে গেলি আর এলি না। দেখ বাবা, ও মেয়েটা ভালো না, কিরকম যেন কুমড়ো পটাশের মতো দেখতে। তো সব রোজগার শেষ করে দেবে খেয়ে। আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখে রেখেছি, তুই তাকেই বিয়ে করিস। না মা, তোমাকে আর দেখতে হবে না। আমি বুঝতে পেরেছি, ও তুমি সত্যি বলেছিলে। ও মেয়েটা আমার যোগ্যই নয়। তোমাকে আর মেয়ে দেখতে হবে না। এ হলো পূজা, আমি একে বিয়ে করেছি। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। খুব ভালো একটা চাকরি করে, আর এর বাবা অনেক বড় লোক, অনেক টাকা দিয়েছি। সে কি রে, খুব বড় লোক? বাহ, মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে। ঠিক করেছিস, তুই বিয়ে করেছিস, আমার খুব পছন্দ হয়েছে। বাহ, তুই একটা কাজের কাজ করেছিস। যেমন মেয়ে দেখতে সুন্দর, তেমনই ভালো কাজ করে, বাবাও বড় লোক। এমন মেয়ে পেলে কি ওই কুমড়ো পটাশকে বিয়ে করতাম? তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমার জন্যই ওকে তাড়াতে পেরেছি। কিন্তু মা, একটা সমস্যা আছে। ও তো কাজকর্ম কিছুই জানে না, আর কিছু করতেও পারবে না, কারণ অফিসের অনেক কাজ থাকে না। আজ থেকে তোমাকেই সবকিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতে হবে মানে অবশ্যই করতে হবে। আমি এতদিন পড়াশুনো করে চাকরি পেয়েছি, আমি এইসব কাজ ফাজ করতে পারবো না। আর আমার ফিটনেস ঠিক রাখার জন্য বিভিন্ন রকমের খাবারের তালিকা আছে, সেই সব দেখেই রান্না বান্না করতে হবে। আর সমস্ত খাওয়ার যেন টাইমে আসে। ও, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা চিন্তা করিস না। ও এত ভালো চাকরি করে, ওকে ঠিকঠাক করে খেতে দেওয়াটা আমার কাজ। বৌমা, তুমি একদম চিন্তা করো না, তোমাকে সংসারের কোনো কাজ করতে হবে না। তুমি শুধু একটু রাতের রান্নাটা করে নিও। রাতে তো আর অফিস থাকে না, আর রাতে আমার বাতের ব্যথাটা খুব বাড়ে, আমি বুঝতে পারি না। আর সব কিছুই আমি করে নেব, তোমাকে অত ভাবতে হবে না। কি বলছেন আপনি? আমি রাতে রান্না করব? রাতে আমার সব বন্ধুদের সঙ্গে পার্টি থাকে, আমি রাতে বেশিরভাগ সময় বাইরে থাকি, আমি কিছুই করতে পারবো না। চলো আমরা রুমে যাই।
সকালে মিনতি বৌমার দেওয়া তালিকা দেখে রান্নাবান্না করে। বিভিন্ন রকমের জিনিসপত্র কাটাকুটি করা, বাটাবাটি করা সব একা হাতে সামাল দিতে তার খুব কষ্ট হচ্ছিল। তাও সে সমস্ত রান্না বান্না করে পূজার ঘরে খাবার নিয়ে যায়। দেখো বৌমা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দেখো তো সময়টা ঠিক আছে কিনা। আর তুমি যেমন রান্না করতে বলেছিলে তেমনই রান্না করেছি। আপনার এই আসার সময় হলো? আমার কখন থেকে খিদে পাচ্ছে। আমি খেয়ে দিয়ে যে অফিস শুরু করব সে খেয়াল আছে? দেখছি আপনার দ্বারা কিছুই হবে না। তাহলে সকাল থেকে তোমার কোনো কাজ ছিল না? আমি তো ভাবছি তুমি অফিসের কাজ করছো। না, সকাল থেকে আমার কোনো কাজ ছিল না। আমি তো ফোনে বন্ধুদের সঙ্গে গল্প করছি। দুপুরের খাবার খেয়ে কাজে বসবো। কাজ যখন ছিল না তাহলে তুমি আমায় একটু সকালের কাজে সাহায্য করতে পারতে। আমি এই পায়ের ব্যথা নিয়ে একা একা এত সব কাজ করছি, আর তুমি এখানে বসে বসে বন্ধুদের সঙ্গে কথা বলছো। আমি রোজগার করে সংসারে টাকা দেই। আমি কেন সংসারে কাজ করব? আপনার ছেলে কি বাইরে কাজ করে এসে ঘরের কাজ করে? নিশ্চয়ই করে না। তাহলে যে বসে বসে খাবে সেই কাজ করবে, মানে আপনি। এখানে খাবারটা রেখে তাড়াতাড়ি যান, আমি কাজে বসবো। আর বাইরে অনেক জামা কাপড় পড়ে আছে, ওগুলো ধুয়ে মাঠে শুকোতে দিন। ঠিক আছে বৌমা, আমার খুব ভুল হয়ে গেছে, আমি এখনই যাচ্ছি। বিনোদের মা এত সব কাজ করেও বৌমার জামা কাপড় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনা করছিল, আর মনে মনে ভাবতে লাগলো কবিতার কথা। কবিতা কত ভালো মেয়ে ছিল, একটু হয়তো মোটা ছিল কিন্তু ঘরে সমস্ত কাজ করত, আর কত খেয়াল রাখতো, কত যত্ন নিত। খুব পরিশ্রমের ফলে বিনোদের মায়ের জ্বর আসে। সন্ধ্যেতে বিনোদ বাড়ি ফিরে আসে। এসে মায়ের এমন অবস্থা দেখে সেও কষ্ট পাচ্ছিল। কি হলো কি মা, তুমি এই ভর সন্ধ্যেবেলা শুয়ে আছো? মা, মা, তুমি এই সন্ধ্যাবেলা শুয়ে আছো? রান্না টান্না সব হয়ে গেছে? এসে যদি ঠিক সময় মতো খাবার না পায় তাহলে পূজা ভীষণ রেগে যাবে। তুমি এখন শুয়ে না থেকে উঠে রান্না করবে, যাও। না রে বাবা, আমি খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছি না। আর সারাদিন অনেক কাজকর্ম করেছি, উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। এরকম প্রতিদিন কাজ করলে আমি হয়তো মরেই যাব। তুই কিছু একটা কর বাবা। এখন কেন বলছো মা? তুমি তো এটাই চেয়েছিলে, তাহলে এখন এসব কথা বলছো কেন? কবিতা যখন তোমার এত খেয়াল রাখছিল, ঘরের সমস্ত কাজকর্ম করছিল, তখন তাকে পছন্দ হচ্ছিল না, কারণ সে গরিব ছিল। এখন তো বড় লোকের মেয়ে এনেছি, এখন নিজেকে খাটতে হচ্ছে বলেই কষ্ট। আর বাড়ির এত সব কাজ যখন কবিতা করত, ওর কোনো কষ্ট হচ্ছিল না, এমনকি তাকে কটু কথা বলতেও ছাড়োনি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সব বুঝতে পেরেছি। মেয়েটা মোটা বলে কত কটু কথা শুনিয়েছি। সে আমার কত কাজ করতো, এত সব কাজ করেও আমার ঠিকঠাক খেয়াল রাখতো। আমার নিজেই দোষে ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলেছি। হ্যাঁ হ্যাঁ, সব তোমার জন্যই হয়েছে। তোমার এই লোভের কারণে আমি আমার লক্ষ্মী বউটাকে বাড়ি ছাড়া করেছি। এর জন্য ভগবান আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। ঠিক বলেছিস বাবা। এখন যদি মেয়েটা আমার কাছে থাকতো, ভগবান আমার একটা সুযোগ দাও, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না না, আর কষ্ট পেতে হবে না। উঠে বসে দেখুন কাকে নিয়ে এসেছি। আমার মন বলছে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট প্ল্যান করেছিলাম। যাই হোক, আমরা আমাদের কাজে সফল হয়েছি। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। আমি হলাম বিনোদের অফিসের বস। আমার সঙ্গে বিনোদের বিয়েই হয়নি, এটা একটা নাটক ছিল। বিনোদের মা কবিতাকে দেখে খুব খুশি হয়। মা রে, তুই এসেছিস। তুই এই হতভাগা মাকে ক্ষমা করে দিস। আমি অনেক অত্যাচার করেছি তোর ওপর। না মা, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়েছি। আমি তোমার কোনো অযত্ন হতে দেব না। আমি তোমার সব কথা মেনে চলবো। আমরা শাশুড়ি আর বউ মিলে এই ঘরটাকে সুন্দর করে সাজাবো। তুমি আর কষ্ট পেও না। বিশু ঠিকই বলেছিল, তোর মনটা খুব ভালো। তা না হলে আমি যেরকম তোর ওপর অত্যাচার করেছি, অন্য কেউ হলে ফিরেই আসতো না। আমি অন্যের কথা শুনে নিজের সংসারে আগুন লাগিয়েছিলাম। আর কষ্ট পেও না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আচ্ছা আচ্ছা, এসব কথা থাক। আমি যেটা বলতে এসেছিলাম, বিনোদ, তোমাকে আর ওয়াচম্যানের চাকরিটা করতে হবে না। আগামী মাস থেকে তুমি পিয়নের চাকরি করবে। তোমার পোস্ট আর মাইনেটা একটু বাড়ানো হয়েছে। এটাই বলার জন্য আমি তোমাদের বাড়ি আসছিলাম। কি বলছেন ম্যাডাম, সত্যি?
সত্যি বলতে কি ম্যাডাম, আপনি হলেন স্বয়ং ভগবান। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে না না, ঠিক আছে। তাহলে এবার থেকে তোমরা এভাবেই সুখে শান্তিতে একসঙ্গে থেকো।